আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল ইন্টার ক্লাস কলেজ কর্তৃক আয়োজিত এনআইসিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান আলী খান, লেকচারার পদার্থবিজ্ঞান বিষয়। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আলোচনা করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় আজকে 10 অধ্যায় 10 নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করতে যাচ্ছি। অধ্যায় 10-এ দেখো আলোচ্য যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস নিয়ে আমরা আলোচনা করব এবং গ্যাসের গতিতত্ত্বের বিষয়গুলো এসে যাবে। গ্যাসের সমীকরণ, গ্যাসের সূত্র, এগুলো আমাদের এই আলোচ্য বিষয়। আজকে আমাদের ক্লাস সংখ্যা নাম্বার হবে হচ্ছে 38। তো 38 নাম্বার ক্লাসে তোমাদের সাথে আমি এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। শুরুতে দেখো গ্যাসের সূত্রগুলি আছে এবং আদর্শ গ্যাস সমীকরণ কি, এই আদর্শ গ্যাস সমীকরণ, গ্যাস সূত্রাবলী, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তো আমাদের যে গ্যাসের যে সূত্র, এটা যাওয়ার আগে এর সাথে তোমাদের যে গ্যাসের ধর্ম, গ্যাসের যে তোমার আচরণ ব্যাখ্যা করার জন্য কতগুলো রাশি এর সাথে জড়িত, এই রাশিগুলো সম্পর্কে তোমার ধারণা লাভ করতে হবে। যেমন এখানে টি হচ্ছে কি চাপ, টি দ্বারা আমরা চাপ বুঝি, ভি দ্বারা আমরা কি বুঝি, ভি হচ্ছে আয়তন। ভি হচ্ছে আয়তন, মানে গ্যাসের আয়তন। কোন পাত্রে আবদ্ধ কোন গ্যাস যখন রাখা হয় তখন সে পাত্রের যে জায়গা দখল করে রাখে সেটাকে আমরা আয়তন বলে থাকি। প্রমাণ তাপমাত্রা চাপে সেটা আমরা জানি সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং তা 22.4 লিটার। এটা তোমরা কিন্তু শিখে এসেছো। তারপরে তাপমাত্রা আমাদের দরকার হয়। তাপমাত্রা বলবো এর হচ্ছে কি মোল সংখ্যা। আর এগুলো দেখো একক কি, চাপের একক আমরা জানি যে প্যাসকেল বলা হয়, আয়তনের একক এখানে মিটার কিউব। তাপমাত্রার একক হচ্ছে তোমার কি কেলভিন, আন্তর্জাতিক তাপমাত্রা কেলভিন। মোল সংখ্যা হচ্ছে কেলভিন, শুধু আমরা মোল দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? তাহলে এই যে তোমার গ্যাসের সূত্রগুলো যাওয়ার আগে তোমাদেরকে এর সাথে জড়িত যে রাশিগুলো সে সম্পর্কে এবং তার এক সম্পর্কে ধারণা দিলাম। এবার আসো যে গ্যাসের যে আচরণগুলো দেখায়, গ্যাসের যে সমীকরণগুলো মেনে চলে, সেই সমীকরণগুলো বা সূত্রগুলো আমরা শিখি। আর গ্যাসের যে সূত্র আছে সেই সূত্রগুলো বা আদর্শ গ্যাস যে সূত্রগুলো মেনে চলে সেটা তোমার কি দেখো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং কি চাপের সূত্র। তাহলে শুরুতে আমাদের যে বয়েলের সূত্র আছে সেটা আমরা দেখি। বয়েলের সূত্র: কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে বয়েলের সূত্র যেটা বোঝাচ্ছে সেটা কি দেখো, বয়েলের সূত্র বলছে যে ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ ভি তোমার এটাকে আয়তন বলবো। আয়তন হচ্ছে কি চাপের ব্যস্তানুপাতিক। চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। কি স্থির থাকলে, যখন তোমার তাপমাত্রা মানে তাপমাত্রা টি আমরা বলি আর হচ্ছে ভর যদি এম বলি, টি ও এম হচ্ছে স্থির থাকলে বা ধ্রুব থাকলে। তাহলে তাপমাত্রা যখন স্থির থাকবে, দেখো এখানে আমরা ভি, পি এবং টি এর ভিতরে টি যখন স্থির থাকতেছে, তাহলে বয়েলের সূত্রে কি তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা স্থির থাকলে কোন গ্যাসের তাপমাত্রা কি হবে, যদি স্থির থাকে তাহলে তার আয়তন হবে চাপের কি ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে কি বয়েলের সূত্র। এরপরে দেখো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি ভি সমান কি, এখানে ধ্রুবক নিয়ে আসা যায় কে 1/p এবং এখান থেকে পিভি সমান লেখা যায় হচ্ছে কে। পিভি সমান কি কে লেখা যায়। তাহলে যদি এখানে P1 এর জন্য তোমার আয়তন V1, P2 এর জন্য তাপমাত্রা V2 হয়, তাহলে আমরা কি P2 * V2 সমান কি লিখতে পারি, K লিখতে পারি। আবার P3 চাপের জন্য তোমার তাপমাত্রা কি আয়তন যদি V2 হয়, তাহলে সেখানে আমরা কি লিখতে পারি যে P3 V3 সমান কি K যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, P1 V1 সমান লেখা যাবে P2 V2 সমান P3 V3 সমান কি K, অর্থাৎ ধ্রুব। তার মানে আমাদের কি লেখা যায়, P1 V1 সমান P2 লেখা যায়। এই ধরনের সমীকরণ কিন্তু আমাদের কি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য প্রয়োজন।
এরপরে বয়লের সূত্র পরে আমাদের যে সূত্রটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি দেখো চার্লসের সূত্র। চার্লসের সূত্র চার্লসের সূত্রে দেখো চাপ স্থির থাকবে। কি স্থির থাকবে? যখন চাপ এবং ভর স্থির থাকবে তখন তোমার নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হবে এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এখানে আমরা বলবো যে V সমানুপাতিক T। V সমানুপাতিক T যখন কি স্থির? চাপ স্থির। P দিয়ে আমরা কি চাপ বোঝাই? চাপ যখন স্থির থাকবে, চাপ স্থির, M স্থির, ভর স্থির থাকবে, তখন আমরা কি বলতে পারবো যে টিটাকে কি বলা হবে? টি হচ্ছে পরম তাপমাত্রা। সবসময় মনে রাখবে এটা কিন্তু সেলসিয়াস স্কেলে তাপমাত্রা নয়, কারণ এখানে যদি সেলসিয়াস স্কেলে দিয়ে যদি আমরা তাপমাত্রাটা যদি করতাম তাহলে বিষয়টা কি হতো যে এখানে তখন সূত্রটা এরকম চার্লস সূত্র লেখা যেত যে স্থির চাপে, চার্লস সূত্রে লেখা যেত স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কি হবে? আয়তন প্রতি মানে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন, সেই আয়তনটা তোমার যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য কি হবে? বৃদ্ধি বা হ্রাসের জন্য 1/273 তোমার কি 1/273 আদি আয়তনের 1/273 এত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ এখানে যদি আমরা ধরো এখানে যদি V হয় তাহলে V সমান কি? V0 যদি আমরা কি আদি তাপমাত্রা এবং নির্দিষ্ট কি সময় পরে যদি আমরা তাপমাত্রা যদি কি হয় V হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি θ/273 θ/কি 273 V0। অর্থাৎ V0 হচ্ছে তোমার কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, সেই আয়তনে দেখো কি 273 এত গুণ হচ্ছে প্রতি ডিগ্রির জন্য কি হবে? বৃদ্ধি হবে। তাহলে থিটার জন্য কত বৃদ্ধি হবে? তাহলে থিটার সাথে কি ইনটু হবে এবং আদি আয়তনের সাথে দেখো এই আয়তনটা আবার কি যোগ হয়ে যাবে। যোগ হলে এটাকে আমরা V বলতে পারবো। তাহলে V সমান লেখা যাবে যদি V কাউন্ট কমন নেই আমরা, তাহলে এটা আসবে 1, এটা প্লাস হবে 1 প্লাস থিটা বাই কত? 273। এবং এখানে যদি আমরা V সমান 273 যদি কমন নেই তাহলে আসবে 273 প্লাস থিটা। এখন দেখো 273 প্লাস থিটাকে আমরা কি বলছি? 273 প্লাস থিটাকে আমরা বলছি কিন্তু কি পরম তাপমাত্রা বা কেলভিন স্কেল তাপমাত্রা। তাহলে এখানে যদি আমরা কেলভিন স্কেলে তাপমাত্রা বলি তাহলে T বলতে পারি সেটাকে যদি, তাহলে V/273 ইনটু এটাকে আমরা T বলতে পারি। যদি T বলি তাহলে এখানে এই জায়গাটা দেখো যে এটা V0 এবং 273 এটা কিন্তু ধ্রুবক, এটা কোনো পরিবর্তন নাই। তাহলে V সমানুপাতিক হয়ে যাচ্ছে কি T। অর্থাৎ এখানে আমাদের চার্লস সূত্রটাকে আমরা দুইভাবে বিবৃত করতে পারি। যদি সেলসিয়াস স্কেল দিয়ে করি তাহলে আমাদের করতে হবে এই সমীকরণ, আর যদি আমরা কি কেলভিন স্কেলে যদি আমরা করি বা পরম তাপমাত্রায় করি তাহলে আমরা হচ্ছে V সমানুপাতিক T। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা চাপের সূত্রে চলে যাব। চার্লসের সূত্র শেষ। এবার 3 নম্বর যে সূত্রটা হচ্ছে চাপের সূত্র। চাপের সূত্রে বলা হচ্ছে স্থির আয়তনের নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে কি এখানে বলছে যে চাপ পরম তাপমাত্রা অর্থাৎ কেলভিন স্কেল তাপমাত্রার সমানুপাতিক যখন তোমার কি হবে? আয়তন কি থাকবে? স্থির থাকবে। V স্থির, V মানে আয়তন স্থির, V স্থির, M স্থির। তাহলে এটাকে আমরা বলতেছি পরম চাপটা কি হবে? পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে তোমার চাপও কি হবে? বৃদ্ধি পাবে। এটাও কিন্তু কি আমরা কিন্তু সেলসিয়াস স্কেলের সাথে সম্পর্ক দেখিয়ে কিন্তু এখানে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমাদের আগের মতই যদি আমরা P লিখি তাহলে P0 প্লাস লিখতে পারি θ/273 P0। তাহলে এখানে যদি P0 কমন নেই, মানে এখানে হচ্ছে P0 টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ, আর এটা হচ্ছে তোমার কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বৃদ্ধিটুকু, তাহলে এটা যোগ করে দিলে তোমাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে চাপটা সেটা পাওয়া যাবে। তাহলে P সমান P0 কমন নিলে 1 প্লাস θ/273। এখান থেকে যদি আমরা 273 যদি কি এখানে কমন নিয়ে ফেলি তাহলে 273 প্লাস θ হয়। দেখো এই 273 প্লাস θ আগের মতো এটাকে আমরা কি পরম তাপমাত্রা বলতে পারবো। অর্থাৎ P সমান লেখা যাবে P0/273 * T। কাজে এখানে যেটা হলো ধ্রুবক, এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে P সমানুপাতিক চলে আসবে T। অর্থাৎ পরম তাপমাত্রা, এটা পরম তাপমাত্রার সমানুপাতিক কি হবে? তোমার চাপ। এই হচ্ছে তোমার চাপের সূত্র। আশা করি সবাই বুঝতে পেরেছো।
এরপরে দেখো আদর্শ গ্যাস সমীকরণ আমরা পাবো। আদর্শ গ্যাস সমীকরণ কি? আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে তোমার আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান কি nRT। পিভি সমান সমান কি nRT। তাহলে এখানে পি তোমার কি দেখো, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, আর হচ্ছে তোমার কি, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে কি পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা বা কেলভিন স্কেলের তাপমাত্রা। এবং আমরা যেসব যে গ্যাসগুলো কি হয় আদর্শ আদর্শ গ্যাস সমীকরণ কেন? কারণ যে গ্যাসসমূহকে এই তোমার পিভি সমান nRT এই সমীকরণটা কি মেনে চলে তাদেরকে আমরা কি বলি আদর্শ গ্যাস বলি, যদিও বাস্তবে আদর্শ গ্যাস পাওয়া যায় না। এবং আমাদের দেখো যে গ্যাসের যদি আমরা কি সমন্বয় করি, সমন্বয় সূত্র যেটা ছিল এখানে আমাদের চার্লসের সূত্র থেকে, বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম P1 V1 সমান সমান কি ধ্রুবক পেয়েছিলাম কি, তারপরে আমরা V সমানুপাতিক পেয়েছিলাম 1 বাই কি, V সমানুপাতিক পেয়েছিলাম T এবং কে এবং P সমানুপাতিক আমরা T পেয়েছিলাম। তাহলে এখানে যে সমীকরণগুলো আছে বা সূত্রগুলো আছে এখানে এটাকে আমরা V1 সমানুপাতিক V সমানুপাতিক P T 1 P যদি বলি, তাহলে এই সমীকরণকে যদি আমরা সমন্বয় করি, এই সমীকরণ মানে এই সম্পর্কগুলো যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা কি পাবো P1 V1 বাই T1 সমান সমান হবে P2 V2 বাই T2। এখন যদি দেখো এই সূত্র থেকে যদি আমাদের T যদি কি দেখো এখানে যদি স্থির থাকে তাহলে কি মানে T এর যদি তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না হয় তাহলে P1 V1 সমান সমান লিখতে পারবো P2 V2। যদি দেখো চাপের যদি কি হয় পরিবর্তন না হয় অর্থাৎ চাপ যদি ধ্রুবক থাকে তাহলে V1 বাই T1 সমান সমান লিখতে পারবো V2 বাই T2। এবং যদি কি যদি তোমার V যদি কি থাকে স্থির থাকে মানে আয়তন স্থির থাকে তাহলে P1 বাই T1 সমান সমান লেখা যাবে P2 বাই T2। এভাবে আমরা কি এই সমীকরণগুলো ব্যবহার করে কিন্তু গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তো শিক্ষার্থীরা তোমাদের সাথে প্রমাণ তাপমাত্রা ও চাপ নিয়ে আলোচনা করব। প্রমাণ তাপমাত্রা হিসেবে আমরা কত ধরবো? প্রমাণ তাপমাত্রা, এই প্রমাণ তাপমাত্রা হিসেবে আমরা ধরবো কি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন মানে পরম তাপমাত্রা। আর যদি প্রমাণ চাপ হিসেবে আমরা কল্পনা করি প্রমাণ চাপ, তাহলে সেটা হবে প্রমাণ চাপ হবে হচ্ছে 76 সেন্টিমিটার কি পারদ চাপ, 76 সেন্টিমিটার পারদ চাপকে আমরা কি বলি চাপ হচ্ছে প্রমাণ চাপ। এবং এটাকে এক বায়ুমণ্ডলের চাপও বলা হয়। তাহলে এটাকে যদি আমরা একই মানে যদি প্যাসকেলে নিয়ে যাই তাহলে হবে চাপ বা 1 atm, তাহলে 0.76 মিটার ইনটু 13,596, এটা হচ্ছে পারদের ঘনত্ব এবং তার সাথে 9.8 গুণ করতে হবে। অর্থাৎ তোমাদের যে সূত্র তোমরা শিখেছিলা H rho G এই সূত্র দিয়ে কিন্তু আমরা করব। H এর মান 0.76 মিটার, রো হচ্ছে 13,596 অর্থাৎ পারদের ঘনত্ব, আর G হচ্ছে 9.8 অর্থাৎ এটা অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা যদি এই হিসাব নিকাশ করি তাহলে এখানে যে গুণফলটা আসবে সেটা হচ্ছে 1.013 into 10 to the power 5 pascal, 1.013 into 5 pascal। আচ্ছা, এরপরে দেখো তোমাদের সাথে আমি আলোচনা করব যে গাণিতিক সমস্যা নিয়ে। এই অধ্যায়ের যেহেতু গাণিতিক সমস্যা শুরু হচ্ছে তাই এখানে গাণিতিক সমস্যা 1 এবং 2 নিয়ে আজকে আলোচনা হবে। প্রথম প্রশ্নটা আছে দেখো যে গাণিতিক সমস্যা 1, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 5 × 5 প্যাসকেল চাপে কোন গ্যাসের আয়তন
100 সেন্টিমিটার কিউব। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 10 × 5 প্যাসকেলে এর আয়তন কত হবে? এখানে গাণিতিক সমস্যা 1 যদি আমরা সমাধান করতে চাই তাহলে কি কি তথ্য আছে এগুলো শুরুতে আমরা দিয়ে দেব। দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ T1 যদি আমরা বলি 27 ডিগ্রি সেলসিয়াস, 27 সাথে তোমার 273 যোগ করে এটা কেলভিনে নিয়ে যেতে হবে, যেহেতু তাপমাত্রাটাকে গরম তাপমাত্রায় নিতে হবে অর্থাৎ কেলভিনে নিতে হবে। তাহলে T1 কত? 300 কেলভিন দাঁড়ালো। P1 কত হবে? চাপ P1 হচ্ছে 5 × 10⁵ প্যাসকেল এবং আয়তন যেটা V1 আয়তন দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব এবং 60 পরবর্তী বলছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ T2 হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 এর সাথে আমাদের 273 যোগ করতে হবে এত কেলভিন অর্থাৎ 333 কেলভিন। P1 কত? চাপটা এখন হচ্ছে 10 × 10⁵ প্যাসকেল। বের করতে হবে কি আয়তন কত হবে? P2 অর্থাৎ V2 কত বের করতে হবে। তাহলে এখানে আমাদের সূত্র জানা আছে P1 V1/T1 সমান P2 V2/T2। এখান থেকে যদি আমরা V2 মান বের করতে চাই তাহলে আসবে V2 সমান লেখা যাবে P1 V1/T1 T2/P2। এখন P1 কত? P1 হচ্ছে 5 × 10⁵ তো V1 কত? V1 100 সেন্টিমিটার এবং T1 এর মান এখানে আমরা জানি যে 300 কেলভিন। এখানে T2 হবে 333, P2 হচ্ছে 10 × 10⁵ প্যাসকেল। এখন এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের যে মানটা আসবে 55.5 সেন্টিমিটার কিউব। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে। কিন্তু তাহলে গাণিতিক সমস্যার সমাধান আমাদের মানটা V2 মানে চূড়ান্ত আয়তন বের করতে বলা হয়েছে সেটা বের হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমাদের গাণিতিক সমস্যা 2 নিয়ে আলোচনা হবে। সরি, 2 নম্বরে দেখো যদি R সমান মানে গ্যাস ধ্রুবক 8.31 জুল পার মোল পার কেলভিন হয় তবে 72 সেন্টিমিটার পারদস্তম্ভ চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম অক্সিজেনের আয়তন নির্ণয় করো। তাহলে এখানে দেখো 20 গ্রাম অক্সিজেনের আয়তন নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এখানে আমাদের সূত্রটা লাগবে কিন্তু PV সমান nRT, এই সূত্র আমাদের ইউজ করতে হবে এবং এখানে আমাদের দরকার হচ্ছে আয়তন কত অর্থাৎ V কত। V সমান কি হবে? nRT/P। এখন প্রশ্ন হচ্ছে R এর মান আমাদের জানা আছে, দেখো এখানে R দেওয়া আছে 8.31 জুল পার মোল পার কেলভিন এবং এখানে যে দেখা যাচ্ছে 72 সেন্টিমিটার পারদস্তম্ভ চাপ আছে। কাজে এখানে যে চাপের মানটা দেখো P হবে হচ্ছে 72 সেন্টিমিটার Hg চাপ। তাহলে এখানে 0.72 দিতে পারি 13,596 হচ্ছে কি হবে এর পারদের হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব, উচ্চতা এবং কি g ওই স্তর যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে আমরা চাপের মানটা পেয়ে যাব। এখানে আমরা চাপের যে মানটা আসবে সেটা আমরা অবশ্য পরবর্তীতে এখানে বসাতে দিলে চলবে, না বের করলে আমরা হিসাবের সুবিধার্থে। তাহলে এখানে r এর মান জানি, p এর মান জানি, t কত, তাপমাত্রা দেখো এটা বলে গেছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই এটা কেলভিনে নিতে হবে। তাহলে 273 যদি এর সাথে আমরা যোগ করে ফেলি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 300 কেলভিন। 300 কেলভিন। তাহলে 300 কেলভিন তাপমাত্রা হলো। এখন 20 গ্রাম অক্সিজেনের আয়তন, দেখো এখানে 20 গ্রাম অক্সিজেন বলছে। তাহলে এনটাকে আমরা কিন্তু মোল সংখ্যা জানি, কিন্তু মোল সংখ্যা আমাদের বের করার সূত্র কি? মোল সংখ্যা বের করার সূত্র হচ্ছে m/m, অর্থাৎ আণবিক ভর দিয়ে অক্সিজেনের আণবিক ভর দিয়ে অক্সিজেনের পরিমাণটাকে ভাগ দিতে হবে। অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে 20 গ্রাম। তাহলে এখানে আমরা যদি m এর মান 20 বসিয়ে দেই 20 গ্রাম এবং এখানে যদি আমরা বসিয়ে দেই হচ্ছে আণবিক ভর অক্সিজেনের আণবিক ভর আমাদের জানা আছে 32 গ্রাম পার মোল। 32 গ্রাম পার মোল। তাহলে এখান থেকে আমাদের দেখো হিসাব করলে আমাদের মানটা আসবে, এখান থেকে আসে 0.625 মোল।
0.625 মোল। তাহলে n এর মান আমরা পেয়ে গেছি। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আমরা এখন পাবো, অর্থাৎ v আয়তনের মান। তাহলে n এর মান যদি বসিয়ে দেই 0.625, r এর মান 8.31, t এর মান 300 এবং p এর মান যদি আমরা কত বসিয়ে দেই, p এর মান যদি আমরা বসিয়ে দেই 0.72 ইনটু 10590 ইনটু 9.8, তাহলে আমাদের কিন্তু আয়তনটা বের হয়ে যাবে এবং আয়তনটা আসবে 16.24 into 10 to the power -3 মিটার কিউব। এটাই আমাদের রেজাল্ট। তাহলে আমাদের দেখো কাঙ্ক্ষিত যে আমাদের আয়তন সেটা কিন্তু বের হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আর ক্লাসটা বেশি দূর আগাবো না। আশা করি তোমাদের এই আলোচনা থেকে তোমাদের লাভ হয়েছে, তোমরা উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।